নন্দকুমারে একটা ম্যান্ডেট জেতা বা হারা এটা কিন্তু শুধু ভোটের দিনের অঙ্ক নয়। এর গভীরে আছে সেখানকার মাটির টান, মানুষের রোজকার জীবনের সমস্যা, আর সেই সমস্যাগুলোকে ডেটাতে বদলে কাজে লাগানোর একটা নিখুঁত কৌশল। চলুন, এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি ঠিক কিভাবে এখানে একটা রায় তৈরি হয় আর কিভাবেই বা তা হাতছাড়া হয়ে যায়। স্ক্রিনে যে জায়গাটা দেখছেন ওটা নন্দকুমার, দক্ষিণবঙ্গের এক উর্বর উপকূলীয় সমভূমি। এখানকার মাটি একদিকে যেমন আশীর্বাদ, তেমনি প্রতি বছর বন্যা এখানকার মানুষের জীবনের এক কঠিন সত্যি। এই উর্বরতা আর এই কঠিন লড়াই, এই দুটোর মধ্যেই আসলে লুকিয়ে আছে নন্দকুমারের মানুষের জীবন আর রাজনীতির আসল খেলাটা। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই উর্বর কিন্তু ভীষণ চ্যালেঞ্জিং মাটিতে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল ঠিক কিভাবে মানুষের ভরসা জেতে, আর কোন ভুলে জেতা ম্যান্ডেটও হাতছাড়া হয়ে যায়? আজ আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। দেখুন, এর উত্তর কোনো রাজনৈতিক স্লোগানে নেই। এর উত্তরটা লুকিয়ে আছে দুটো জায়গায়। এক, একেবারে নক্কর ডেটার মধ্যে। আর দুই, এই অঞ্চলের মাটির গভীরে, মানে মানুষের প্রতিদিনের জীবন সংগ্রামের মধ্যে। যখন এই দুটো জিনিস, ডেটা আর বাস্তবতা, একসঙ্গে মেলে, তখনই রাজনীতির আসল ছবিটা পরিষ্কার হয়। চলুন সবার আগে নন্দকুমারের আর্থসামাজিক ভিতটা একটু বোঝার চেষ্টা করি, কারণ যে কোনো রাজনৈতিক ঝড়ের উৎস কিন্তু লুকিয়ে থাকে এখানকার মানুষের রুটিরুজি আর তাদের রোজকার সমস্যাগুলোর মধ্যেই। প্রথমে এখানকার জনসংখ্যার বিন্যাসটা একবার দেখিনি। প্রায় ৮৮% হিন্দু আর ১২% মুসলিম। তফসিলি জাতি বা এসসি জনসংখ্যা প্রায় ১৪%র বেশি। এই সামাজিক গঠনটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, কারণ এর পরেই আমরা যখন অর্থনৈতিক আর পরিকাঠামোর বিষয়গুলো দেখব তখন এটা কাজে লাগবে। এবার দেখুন এখানকার অর্থনৈতিক বাস্তবতার এই কঠিন ছবিটা। জনসংখ্যার ৬০%রও বেশি মানুষ কর্মহীন, মানে অর্ধেকেরও বেশি পরিবারের কোনো নিয়মিত রোজগার নেই। এই ব্যাপক কর্মহীনতা এখানকার মানুষের ওপর একটা স্থায়ী অর্থনৈতিক চাপ তৈরি করে রাখে, যা তাদের রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলতে বাধ্য। এই সংখ্যাটা দেখুন, মাত্র ৩৯%। এটা নন্দকুমারের পরিকাঠামোর বিরাট ঘাটতির একটা সূচক। এখানকার মাত্র ৩৯% গ্রামে পাকা রাস্তা আছে। ভাবুন তো, বাকি ৬১% গ্রামের মানুষকে রোজ কাঁচা বা ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। এটা তাদের জীবনকে তো কঠিন করে তোলেই, সঙ্গে প্রশাসনের ওপর একটা অসন্তোষও তৈরি করে। আচ্ছা, এবার আমরা ২০২১-এর নির্বাচনের ফলাফলের দিকে তাকাই। এই নির্বাচনটা একটা বিরাট রাজনৈতিক বদলের ইঙ্গিত দিয়েছিল। ভোটের ফলাফলে যে কাঁপুনিটা দেখা গিয়েছিল, তা থেকে পরিষ্কার যে ভোটারদের মনে গভীরে কোনো একটা পরিবর্তন আসছিল। এই স্লাইডটা কিন্তু এই পুরো বিশ্লেষণের কেন্দ্রবিন্দু। ২০১৬-তে তৃণমূলের ভোট ছিল ৪৮% মতো, আর বিজেপির মাত্র ৫%। ঠিক 5 বছরে ২০২১-এ ছবিটা পুরো পাল্টে গেল। তৃণমূলের ভোট প্রায় একই জায়গায় থাকল, কিন্তু বিজেপির ভোট এক লাফে ৪৫% পৌঁছে গেল। এর মানে কি? মানেটা পরিষ্কার, বাম আর কংগ্রেসের ভোট প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। প্রশ্ন হল, এই নাটকীয় বদলটা কেন হলো? আর এই সংখ্যাটা হলো সে বদলের ফল, মাত্র ২.৪%। ২০২১-এ তৃণমূল কংগ্রেস জিতেছিল ঠিক এই ব্যবধানেই। এই সামান্য ব্যবধানই প্রমাণ করে যে আসনটা কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে এবং শাসক দলের জন্য কতটা ঝুঁকিপূর্ণ। এবার আমরা ভোটের এই অদল বদলদের পেছনের কারণগুলো খুঁজে বের করব, মানে কেন এমনটা হলো সেই গভীরে যাব। আমরা এখন ভোটের ফলাফল থেকে সরে এসে মানুষের নির্দিষ্ট অভিযোগ আর অসন্তোষের কারণগুলো এক এক করে খতিয়ে দেখব। এই টেবিলটা হলো ভোটারদের অভিযোগের একটা হিটম্যাপ। দেখুন, বন্যা, খারাপ মানের রেশন, জমির ঝামেলা, ভাঙা রাস্তা, এই সবগুলো আপাতদৃষ্টিতে আলাদা সমস্যা মনে হলেও এদের মধ্যে একটা সাধারণ যোগসূত্র আছে, আর সেটা হলো প্রশাসনের ব্যর্থতা, যা সরাসরি মানুষের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। সাধারণ সমস্যার বাইরেও কিছু গভীর প্রাতিষ্ঠানিক সমস্যা রয়েছে, যেমন ধরুন শিক্ষক নিয়োগ দুর্নীতি বা কাটমানি সংস্কৃতি। এই ধরনের দুর্নীতি মানুষের আস্থাকে ভেতর থেকে একেবারে নষ্ট করে দেয়। বিশেষ করে এটা তরুণ প্রজন্মের স্বপ্নকে ভেঙে দেয় আর সরকারি ব্যবস্থার উপর একটা গভীর অবিশ্বাস তৈরি করে।
এর সাথে আবার যোগ হয়েছে ভোট পরবর্তী হিংসার আতঙ্ক। বিরোধী মতাদর্শের নাগরিকদের মনে ভয় আর রাগ দুটোই তৈরি হয়েছে। তাদের মনে হয়েছে যে পুলিশি ব্যবস্থা যথেষ্ট নয়। যখন আইন শৃঙ্খলার ওপর থেকেই বিশ্বাস চলে যায়, তখন নাগরিক সুরক্ষা আর আস্থা দুটোই কিন্তু ভেঙে পড়ে। দেখুন, যে কোনো সুস্থ গণতন্ত্রে রাজনৈতিক আলোচনা অবশ্যই দায়িত্বশীল হওয়া উচিত, আর প্রত্যেক নাগরিকের মর্যাদা সুরক্ষিত থাকাটা ভীষণ প্রয়োজন। তিনি কাকে ভোট দিয়েছেন তার উপর ভিত্তি করে কোনো বৈষম্য করা চলে না। দুর্নীতি আর হিংসা মানুষের এই মৌলিক অধিকার আর মর্যাদাকে সরাসরি আঘাত করে। তো এতক্ষণ আমরা সমস্যাগুলো চিহ্নিত করলাম। এবার আমরা দেখব এই অভিযোগগুলোকে সামনে রেখে কিভাবে একটা নতুন ম্যান্ডেট জেতার জন্য একটা কৌশলগত কাঠামো তৈরি করা যেতে পারে। মানে সমস্যা নির্ণয় থেকে এবার সমাধানের দিকে এগোনোর পালা। এই স্লাইডে একটা চতুর্মুখী কৌশলের রূপরেখা দেওয়া হয়েছে। পৌরাণিক প্রতীকের মাধ্যমে 4টে আলাদা কাজের কথা বলা হচ্ছে। প্রথমটা হল শিবের মতো দুর্নীতির বিরুদ্ধে কঠোর আক্রমণ। দ্বিতীয়টা বিষ্ণুর মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে স্থিতিশীলতা আনা। তৃতীয় ট্রিপ ব্রহ্মার মতো ডেটা ব্যবহার করে নতুন প্রচার কৌশল তৈরি করা। আর চতুর্থ দুর্গার মতো সুরক্ষা আর নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া। এই 4টে স্তম্ভ আসলে ভোটারদের মূল অভিযোগগুলোর সরাসরি জবাব দেওয়ার একটা কৌশল। কৌশলকে বাস্তবায়নের জন্য ভোটারদের বিভিন্ন গোষ্ঠীর কাছে নির্দিষ্ট বার্তা নিয়ে পৌঁছানোর একটা পরিকল্পনা করা হয়েছে। যেমন মাহিষ্য কৃষক, মতুয়া দলিত, তফসিলি উপজাতি, মুসলিম ভোটার, মহিলা, যুবক এবং প্রবাসী। প্রত্যেক গোষ্ঠীর কিন্তু নিজস্ব সমস্যা আর চাহিদা আছে। সেগুলোকে ঠিকভাবে বুঝে তাদের কাছে পৌঁছানোই হল মাইক্রো টার্গেটিং। নির্বাচনী কৌশল থেকে এবার আমরা সুশাসনের একটা ব্লুপ্রিন্ট বা নকশার দিকে এগোচ্ছে। এখানে শুধু ফাঁকা প্রতিশ্রুতি নয়, বরং এমন কিছু উন্নয়ন প্রকল্পের কথা বলা হয়েছে যা মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব ফেলবে এবং যার ফলাফল মাপা সম্ভব। এখানে কিছু নির্দিষ্ট এবং মাপা যায় এমন উন্নয়নমূলক প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। যেমন ১১৬ নম্বর জাতীয় সড়কের উন্নতি, যা ব্যবসা বাণিজ্য বাড়াবে, আঙ্গারিয়া সেচ খাল, যা কৃষকদের আয় বাড়াতে সাহায্য করবে, আর একটা স্কিল অ্যান্ড টেক পার্ক, যা স্থানীয় স্তরে কর্মসংস্থান তৈরি করবে। খেয়াল করুন, প্রত্যেকটা প্রকল্পের আনুমানিক খরচ, সময়সীমা আর মানুষের জন্য তার লাভ সবকিছু স্পষ্টভাবে বলা আছে। এটাই এটাকে নিছক প্রতিশ্রুতি থেকে একটা কার্যকরী পরিণত করে। এই স্লাইডটা খুব সহজভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছে। একদিকে সমস্যা, দীর্ঘস্থায়ী বন্যা আর কাজের অভাব, আর অন্যদিকে তার সমাধান আঙ্গারিয়া খাল এবং স্কিল টেক পার্ক। এখানে এটাই দেখানো হচ্ছে যে প্রস্তাবিত উন্নয়ন প্রকল্পগুলো সরাসরি ভোটারদের মূল অভিযোগগুলো সমাধান করছে। সমস্যা থেকে সমাধানের দিকে একটা পরিষ্কার রাস্তা। আলোচনার একেবারে শেষে এসে আমরা ক্ষমতার সঙ্গে যে দায়িত্ব আসে সেই নিয়ে একটু কথা বলবো। একটা ম্যান্ডেট পাওয়ার আসল অর্থ কী, আর ক্ষমতা হাতে পাওয়ার পর কি কি দায়িত্ব পালন করা উচিত তা নিয়ে ভাবার সময় এসেছে। কারণ নির্বাচন শেষ হলেও আসল কাজটা শেষ হয় না। দেখুন, ডেটা আমাদের একটা ম্যাপের মতো পথ দেখাতে পারে, কিন্তু সেই পথে হাঁটার জন্য সততা দরকার। ভোটারদের তথ্য ব্যবহার করার সময় তাদের গোপনীয়তা এবং সম্মতির প্রতি শ্রদ্ধাশীল হওয়াটা বিশ্বাস তৈরির মূল ভিত্তি। ভারতের আইনি কাঠামো এখন ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, যা যে কোনো দায়িত্বশীল শাসনের জন্য অপরিহার্য। শেষ পর্যন্ত একটা ম্যান্ডেট হল আসলে জনগণের কাছ থেকে নেওয়া ভরসার ঋণ। প্রশ্নটা হলো, এই ঋণ কিভাবে শোধ করা হবে? এই প্রশ্নটাই আমাদের আজকের বিশ্লেষণের মূল কথা, যা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে রাজনৈতিক ক্ষমতার আসল উদ্দেশ্যটা ঠিক কী হওয়া উচিত।